আচ্ছা, তো স্ক্রিন যদি শেয়ার হয়, আসলে আমরা পড়াতে চলে আসি। ওরা জয়েন না করলে তো এখন আর কিছু করার নাই, আমি পড়াতে তো হবে যেহেতু টাইম বলে দিছি। তো আজকে আমাদের যে টপিক, আজকে হলো কয় তারিখ? আজকে হলো তোমার 29 তারিখ। তো আজকে হলো 29/3/25। এটা হলো আমাদের কততম অনলাইন, থার্ড অনলাইন ক্লাস। অনলাইন ক্লাস। আর আজকে আমাদের টপিক হলো গিয়ে রুই মাছ। রুই মাছ। তোমার যদি বুঝতে কোনো সমস্যা হয় অথবা লেখাতে কোনো সমস্যা হয়, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ দিও। কারণ আমার তো টেলিগ্রামে অন্য কোনো অ্যাকাউন্ট কানেক্টেড নাই। তো কি হচ্ছে না হচ্ছে আমি আসলে বলতে পারি না। তো আজকে আমাদের টপিক হবে রুই মাছ। আমরা রুই মাছ থেকে ধরবো। সো রুই মাছ শুরু করার আগে আমি তোমাদেরকে রুই মাছের যে সাজেশনটা আছে, আমি তোমাদের রুই মাছের সাজেশনটা আরেকবার একটু দিয়ে দিই। যদিও আমি লাস্ট ক্লাসে অলরেডি রুই মাছের সাজেশন তোমাদেরকে দিয়েছি। তো এখন হলো আমরা সাজেশন, এখান থেকে আসলে আমাদের কি কি পড়া লাগবে। কারণ এই অধ্যায়টা আসলে অনেক কিছু আছে, সবকিছু তো আর আমার পরীক্ষায় আসবে না। পরীক্ষায় আসবে কি কি, আমাকে কি কি জানা লাগবে, আমি ওইগুলা দেখবো। তো প্রথমে আমরা যে জিনিসটা দেখবো, রুই মাছের বাহ্যিক গঠন থেকে আমরা কিছু জিনিস দেখবো। বাহ্যিক গঠনটা সিকিউ তে তেমন আসবে না, এটা মেইনলি আমার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে। তারপরে আমাদের 100% ইম্পর্টেন্ট টপিক হলো রুই মাছের রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্র ইন ডিটেলসে যা আছে সব আমাদেরকে জানা লাগবে, কারণ এই একটা টপিক থেকেই এখানে ম্যাক্সিমাম কোশ্চেন আসে। তারপরে হলো রুই মাছের 5 স্টার ইম্পর্টেন্ট টপিক, রুই মাছের শ্বসন কৌশল। তারপরে হলো রুই মাছের ফুলকা। আর 3 স্টার টপিক হলো রুই মাছের পটকা। তো এগুলো হলো আমার রুই মাছ থেকে মোটামুটি যে ইম্পর্টেন্ট টপিক গুলো আছে, বা যে টপিক গুলো আমাদেরকে পড়তে হবে। তো আমরা একটা একটা করে আগাবো। তো এখানে আমরা রুই মাছের যে বাহ্যিক গঠনটা আছে, আমরা বাহ্যিক গঠনটা থেকেই প্রথমে শুরু করি। তো বাহ্যিক গঠন থেকে যদি আমরা শুরু করতে যাই, তাহলে আমরা টপিকের নাম দিই আগে টপিক। টপিক হলো রুই মাছের বাহ্যিক গঠন। বাহ্যিক গঠন। তো রুই মাছের বাহ্যিক গঠন যখন আমরা করতে যাব, তো আমাদেরকে যে জিনিসগুলা ফার্স্ট অফ অল জানতে হবে যে রুই মাছের বৈজ্ঞানিক নাম কি, আগে আমাদের এটা জানতে হবে। তো রুই মাছের বৈজ্ঞানিক নাম হলো লাবেও রোহিতা। এটা হলো রুই মাছের বৈজ্ঞানিক নাম। আর রুই মাছ হলো আমার কোন ক্লাসের অন্তর্গত? আমরা যে বিভিন্ন ধরনের লাস্ট ক্লাসে 3টা ক্লাস করছিলাম, কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, এর মধ্যে এটা হলো অ্যাক্টিনোপটেরিজি যে ক্লাস আছে সেটার অন্তর্গত। কেন এটাকে অ্যাক্টিনোপটেরিজি বলা হয়েছে? কারণ এরা হলো পাখনাগুলা রশ্মিযুক্ত। রশ্মিযুক্ত পাখনা থাকা এদেরকে অ্যাক্টিনোপটেরিজি বলা হয়। রশ্মিযুক্ত পাখনা। এখান থেকে এই ইনফরমেশনটা আমাদের জানা লাগবে। এখন রুই মাছের যদি আমি বাহ্যিক গঠন দেখতে যাই, আমি আগে একটা রুই মাছ আঁকি। এই ধরো আমি একটা রুই মাছ আঁকলাম। এই রুই মাছটার এটা হলো আমার কি, রুই মাছের এটা হলো মাথা। আর এদিকে এটা কি, এটা হলো লেজ। তাহলে আমি রুই মাছের দেহকে মেইনলি 3টে ভাগে ভাগ করতে পারি। এই যে এতটুকু, এতটুকু হলো গিয়ে মাথা। পরের যে অংশটা আছে এটা হলো লেজ, দেহকাণ্ড। আর শেষে যে অংশটুকু আছে এটা হলো লেজ। এই 3টে হলো আমার রুই মাছের মেইন অংশ। এখন মাথার মধ্যে আমরা কিছু জিনিস দেখতে পাই। যেমন মাথার মধ্যে আমার কি থাকবে? প্রথমে থাকবে মুখ, তারপরে থাকবে এখানে নাসারন্ধ্র। এই হলো নাসারন্ধ্র। তারপরে আছে এই যে দেখতেছো, এটা হলো কি, চোখ। আর এই যে দেহকাণ্ড, দেহকাণ্ডতে আমার পাখনা থাকবে।
এখন কয় ধরনের পাখনা থাকে? দেহকাণ্ডতে আমার 5 ধরনের পাখনা থাকে। তো এর মধ্যে এই যে 5 ধরনের পাখনা, এটা যদি আমি তোমাকে দেখাই, তাহলে উপরের দিকে যে পাখনাটা থাকবে এটাকে বলা হবে পৃষ্ঠ পাখনা। পৃষ্ঠ পাখনা। এদিকে একটা পাখনা থাকবে, এটাকে বলা হবে বক্ষ পাখনা। তারপরে এখানে এক ধরনের পাখনা থাকবে, এটাকে বলা হবে শ্রোণী পাখনা। এদিকে লেজের কাছাকাছি একটা থাকবে, এটাকে বলা হবে পায়ু পাখনা। আর এই যে এখানে বড় যে পাখনা বা লেজ, সেটাকে বলা হবে তোমার পুচ্ছ পাখনা। তাহলে লেজের অপর নাম হলো পুচ্ছ পাখনা। লেজ মূলত কিছুই না, এটা একটা পাখনা, যেটা হলো আমার পুচ্ছ পাখনা। এখন এই ধরনের আমরা 5 ধরনের পাখনা দেখলাম, এগুলো নিয়ে আমরা একটু পরে আরো বিস্তারিত। তো এর বাইরে রুই মাছের যে দেহকাণ্ড আছে, এই দেহকাণ্ডের মধ্যে একটা এ ধরনের রেখা দেখা যায়, যেটাকে বলা হবে পার্শ্ব রেখা। পার্শ্ব রেখা, অথবা এটার নাম হলো নিউরোমাস্ট। নিউরোমাস্ট থাকার সুবিধাটা কি, বা নিউরোমাস্টটা মূলত কেন থাকে? নিউরোমাস্টটা থাকে কারণ এই নিউরোমাস্ট দ্বারা আমাদের রুই মাছটা আছে, এটা পানির গুণাগুণ বুঝতে পারে। একটা পানিতে কতটুকু অক্সিজেন আছে, পানিটা কি বেঁচে থাকার জন্য ভালো নাকি খারাপ, এই যে গুণাবলী পানির, এই পানির গুণাবলীটা সে বুঝতে পারে পার্শ্বরেখা বা নিউরোমাস্ট দ্বারা। তো এ হলো আমার রুই মাছের বাহ্যিক গঠন থেকে জেনারেল কথাবার্তা। এখন আমরা এগুলো থেকে আরো ডিটেলসে জানবো। তো ডিটেলস এখান থেকে জানার আগে আমি তোমাদের কিছু কিছু টপিক আমি এখানে লিখবো, বাট এক্সপ্লেন করবো মুখে বেশি। কারণ তোমাদের এখন আমি মেইনলি সিকিউর যে টপিক গুলো আছে সেগুলো লিখে লিখে পড়াবো। আর যেগুলা হলো তোমরা এমসিকিউর জন্য পড়বা বা বইতে ডিরেক্টলি পাবা, ওই জিনিসগুলো আর আমি মুখে এত বেশি ডিটেলসে লিখে এত বেশি ডিটেলসে পড়াবো না। আমি এগুলো মুখে বলে দিব, তোমরা যখন রেকর্ডেড ক্লাস করবা তখন তোমরা চাইলে নোট করে রাখতে পারো। আর না হলে আমার কথাগুলো জাস্ট শুনো, যতটুকু বুঝানোর আমি তো বুঝাই বলবো, বাকিটা তোমরা বই পড়লে ইনশাল্লাহ নিজেরাই পারবা। তো এখন আমরা এখান থেকে একটা টপিক সম্পর্কে জানবো, সেটা হলো গিয়ে কার্প মাছ। তো কার্প মাছ যখন আমরা পড়তে যাব, আমরা দেখবো যে 2 ধরনের কার্প মাছ আছে। একটা হলো গিয়ে মেজর কার্প মাছ, আর একটা হলো গিয়ে মাইনর কার্প। মেজর কার্প মাছ আমরা কাকে বলবো? যেসব মাছের ওজন 1.5 কেজির বেশি, তারা হলো মেজর। যেসব মাছের ওজন 1.5 কেজির কম, তারা হলো মাইনর। মেজর কার্প মাছ কারা? মেজর হলো রুই, কাতলা, মৃগেল, এরা হলো আমার মেজর কার্প মাছ। মাইনর কার্প মাছ কারা? মাইনর হলো টাকি, বাটা, বনি, এগুলো হলো আমার মাইনর কার্প মাছ। তো এখান থেকে কার্প মাছের এই তথ্যটা আমরা জানবো। নেক্সট আমাদের বইতে আরেকটা টপিক আছে, রুই মাছের স্বভাব। তো রুই মাছের স্বভাব থেকে আমাদের যে জিনিসগুলো জানা লাগবে, রুই মাছ প্রাথমিক পর্যায়ে স্বভাব মানে সে কোন ধরনের খাবার খায়। সে জীবনের প্রাথমিক পর্যায়ে খায় প্লাঙ্কটন। প্লাঙ্কটন জাতীয় শৈবাল। প্লাঙ্কটনটা কি? প্লাঙ্কটন একটা শৈবাল। এরপরে যখন সে আঙ্গুলিফোনা দশা, মানে একটা রুই মাছ আঙ্গুলের সমান হয়, আঙ্গুলিফোনা, আঙ্গুলিফোনা দশায় সে প্লাঙ্কটনটা খায়। বাট এই প্লাঙ্কটনটা তখন হয় প্রাণী প্লাঙ্কটন। প্রাণী প্লাঙ্কটন। তো বইতে দেখবা প্রাণী প্লাঙ্কটনের ব্র্যাকেটে কিছু নাম দেওয়া আছে, টেসমিট, শৈবাল রেণু, ফাইটোপ্লাজেলেট, এই নামগুলো তোমাদেরকে জানা লাগবে। এগুলো এমসিকিউ তে হবে। তো আঙ্গুলের দশা শেষ, নেক্সট সে হয়ে গেল তরুণ বা পূর্ণবয়স্ক। তরুণ বা পূর্ণবয়স্কতে সে পুকুরের মাঝ স্তরের খাবার খায়। আমরা জানি একটা পুকুরকে আমরা জৈব বৈচিত্র্যের ভিত্তিতে কয়েকটা ভাগে ভাগ করতে পারি, উচ্চ স্তর, নিম্ন স্তর, মাঝ স্তর। সে তখন মাঝ স্তরের খাবার খায়। আর এই রুই মাছের থেকে আমাদের আরো একটা টপিক তথ্য জানতে হবে। রুই মাছটা হলো কেমন প্রাণী? এটা হলো শাকাশি বা হার্বিভোরাস ধরনের, শাকাশি প্রাণী। ঠিক আছে, এগুলো হলো রুই মাছের স্বভাব থেকে তথ্য। আরো একটা তথ্য আমাদের জানতে হবে, যে রুই মাছ কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে বাঁচতে পারে না। 14 ডিগ্রি সেন্টিগ্রেড। 14 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যখন নিচে আসবে, রুই মাছ তখন বাঁচতে পারে না। এখন কথা হলো যে ভাইয়া, শীতকালে তো বাংলাদেশে 10 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে তাপমাত্রা চলে আসছে, তাহলে কি ওই সময় রুই মাছ সবগুলা মারা যায়? না। শীতকালে আমাদের যে তাপমাত্রাটা 10 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে চলে আসে, এটা মূলত এনভায়রনমেন্টের তাপমাত্রা। কিন্তু তুমি যদি পুকুরের কথা ধরো, সেখানে কিন্তু তাপমাত্রা কখনো 14 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে আসে না। তোমরা যারা শীতকালে গ্রামের বাড়িতে পুকুরে গোসল করছো, তোমরা এই জিনিসটা ভালোভাবে জানো, যে পুকুরের পানি কি থাকে, শীতকালে গরম থাকে।
এজন্য আমরা বলতে পারি যে পুকুরের তাপমাত্রা 14°C নিচে আসে না এবং রুই মাছ মারা যায় না। ঠিক আছে, এগুলো আমরা জানবো। এখন হলো একটা কোশ্চেন আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, এটা খতে আসে মূলত। এটা হলো, রুই মাছের দেহকে কেন স্ট্রিম লাইন বলা হয়, বা রুই মাছের দেহ কেন স্ট্রিম লাইন, দেহকে কেন স্ট্রিম লাইন বলা হয়। দেখো, রুই মাছের দেহ স্ট্রিম লাইন বলতে মূলত কি বুঝি? আমরা যদি রুই মাছের দেহটা দেখি, দেখবা যে এটা হলো এরকম। তো এটা কি, রুই মাছের দেহ যদি দেখা যায়, তো দেখা যায় এটার মধ্য যে ভাগ আছে, মাঝের ভাগটা হলো চওড়া, এবং এটার সম্মুখ এবং পশ্চাৎ যে ভাগ সেগুলো হলো কম চওড়া। তো এই যে মধ্যভাগ বেশি চওড়া, সামনে পিছনে কম চওড়া, এই জিনিসটাকে বলা হয় স্ট্রিম লাইন। তো স্ট্রিমলাইন গঠন থাকার সুবিধা কি? স্ট্রিমলাইন গঠন যখন থাকে, তখন সামনে যদি কোনো বাধা পড়ে, ওই বাধাটা আমরা সহজে অতিক্রম করতে পারি। যেমন কি বাধা? দেখো, রুই মাছ কোথায় চলতেছে? রুই মাছ চলতেছে পানিতে। তুমি নর্মাল বাতাসে হাঁটো আর পানিতে যাও, পানিতে চলা কিন্তু অনেক টাফ। তো যেহেতু পানিতে চলা টাফ, তাহলে তার যে সামনের দিকের অংশটা, এটা হয়ে গেছে তোমার কোণাকার। কোণাকার হওয়ার কারণে সে কি করতে পারে? সহজে এ পানির বাধাপ্রাপ্ত হতে পারে। তো রুই মাছ বা বিভিন্ন মাছের এই যে স্ট্রিমলাইন চলার এ পদ্ধতি, এটার উপর ডিপেন্ড করেই তোমার জাহাজগুলো নকশা করা হয়েছে। দেখবে যে জাহাজের সামনের কিনারটা কি হয়, কোনাকুনি হয়। ঠিক আছে, আবার আকাশে যে প্লেন উড়ে, আকাশেও কিন্তু যত উপরে যাবে তত বাতাসের বাধা বাড়বে। প্লেন গুলাও সেম ডিজাইন ফলো করা হয়েছে। সেম ডিজাইন ফলো করা হয়েছে মানে কি, প্লেন গুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এটা সামনের যে পার্টটা সেটা হয় চওড়া। ঠিক আছে, তো এই জন্য এটাকে বলা হয় স্ট্রিমলাইন। আমি মুখে বলে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন হলো রুই মাছের যে দৈহিক গঠন। রুই মাছের দৈহিক গঠনের মধ্যে আমরা দেখছি রুই মাছের টোটাল তিনটা পার্ট আছে। একটা হলো মাথা, দুই নম্বরে হলো দেহকাণ্ড, তিন হলো গিয়ে। তো রুই মাছের মাথা থেকে আমরা কি কি জানবো? রুই মাছের মাথা থেকে আমরা জানবো রুই মাছের মুখ, যেখান থেকে শুরু, এই জিনিসটা হলো বোঁতা। এই জায়গাটাকে বলা হয় মুখের তুন্ড। তুন্ড, তাহলে রুই মাছে তুন্ড থাকে। তারপরে রুই মাছে এক জোড়া করে কিছু জিনিস থাকে, যেমন এক জোড়া নাসারন্ধ্র থাকে, এক জোড়া ম্যাক্সিলারি বারবেল থাকে, এরপরে এক জোড়া কানকো থাকে। তো ম্যাক্সিলারি বারবেল কি জিনিস? ম্যাক্সিলারি বারবেল হলো রুই মাছের দাড়ি। ঠিক আছে, আর কানকো আছে এক জোড়া। এখন আমাদেরকে একটা জিনিস জানতে হবে, ধরো এটা হলো রুই মাছের কানকো। রুই মাছের কানকো মূলত কাকে ডেকে রাখে? রুই মাছের কানকো ডেকে রাখবে এটার নিচে থাকা ফুলটাকে। কানকো কাকে ডেকে রাখে? কানকো ডেকে, এটা হলো কানকো, আর কানকো ডেকে রাখছে মূলত ফুলটাকে। তাহলে কানকো আমার ডেকে রাখবে ফুলটাকে। এখন এই যে কানকো ফুলটাকে ডেকে রাখে, কানকো আর ফুলকা একটা পর্দা দ্বারা কানেক্ট। এখানে এই যে দেখো, আমি সবুজ কালার একটা পর্দা দিচ্ছি। এ পর্দাকে বলা হয় ক্রান্তীয় স্টেগাল পর্দা। ক্রান্তীয় স্টেগাল পর্দা, এই ইনফরমেশনটা তোমার জানা থাকবে। ক্রান্তীয় স্টেগাল পর্দা, ঠিক আছে। তো মাথা থেকে যেগুলো মুখে বলছি আমি, এই কথাগুলো ভালোভাবে মাথাতে তোমরা সেট করে নাও। এখন বই যখন পড়তে যাবা, দেখবা ঘুরে ফিরে এই ইনফরমেশন গুলো আছে। এখন হলো আমার মাথা শেষ। দুই নম্বরে যে জায়গাটা, সেটা হলো তার দেহকাণ্ড। এখন রুই মাছের আমরা যখন দেহকাণ্ড পড়তে যাবো, আমরা দেখবো রুই মাছে তোমার ছিদ্র আছে। রুই মাছে কি আছে? ছিদ্র আছে। রুই মাছে টোটাল তিনটা ছিদ্র। তিনটা না, তিন ধরনের ছিদ্র। তিন ধরনের ছিদ্র কি কি? এদেরকে আমরা মনে রাখতে পারি পাঁজর দ্বারা। পাঁজর। পাঁজরে কি? পাতে পায়ু ছিদ্র, জতে জনছিদ্র, রতে রেচন ছিদ্র। তাহলে রুই মাছে আছে তিন ধরনের ছিদ্র। এখান থেকে কোনটা রুই মাছের ছিদ্র না, এই অংশ, এটা এমসিকিউ তে দেয়। তারপর একটু আগে আমরা দেখলাম রুই মাছে কি থাকে, নিউরোমাস্ট থাকে। নিউরোমাস্ট কি জিনিস আমি অলরেডি বলছি তোমাদের, যে এটা হলো মূলত পানির গুণাগুণ রক্ষা করার জন্য ব্যবহার করা হয়। এরপরে আমরা দেখলাম যে রুই মাছের পাখনা। রুই মাছের মোটা টোটাল কয় ধরনের পাখনা আছে? রুই মাছের টোটাল আমরা দেখলাম 5 টাইপ অফ, বা 5 ধরনের পাখনা আছে। তো এই 5 ধরনের পাখনার মধ্যে কিছু আছে যুগ্ম। যুগ্ম মানে এরা জোড়ায় জোড়ায়। আর কিছু আছে অযুগ্ম। অযুগ্ম মানে এরা বিজোড়া কাটা থাকে। তো কথা হলো যে ভাইয়া, যুগ্ম পাখনা কারা, অযুগ্ম পাখনা কারা? মনে রাখবা, যুগ্ম হলো গিয়ে জোড়। জোড় থাকবে কারা? বস। বস জোড় থাকে। বস খেতে, বতে হলো বক্ষ পাখনা, দশত হলো শ্রোণী পাখনা। আর অযুগ্ম পাখনা হলো গিয়ে সব পতে শুরু। কি কি? বায়ু পাখনা, পৃষ্ঠ পাখনা, পুচ্ছ পাখনা, এগুলো হলো আমার অযুগ্ম। ঠিক আছে,
তো এখান থেকে আমাদের যে পাখনা আছে, পাখনা টপিকটাও শেষ। আর পাখনা থেকে তুমি মেইনলি যেটা জানবা, আমাদের যে পুচ্ছ পাখনাটা আছে, পুচ্ছ পাখনাটাকে আমরা লেজ বলি। পুচ্ছ পাখনা সমান লেজ, পুচ্ছ পাখনা সমান লেজ। তো এগুলা হলো তোমার একেবারে বেসিক নর্মাল কথাবার্তা। আর লেজ থেকে আমাদের আরেকটা ইনফরমেশন জানা লাগবে। রুই মাছের লেজটা হলো কেমন? রুই মাছের লেজটা হলো, আমি তোমাদেরকে শিখেছিলাম, CAS, এ ও দা, তারপরে PSG। তাহলে দেখো অ্যাক্টিনোপটেরিডি, অ্যাক্টিনোপটেরিডিতে লেজ কেমন হবে? হোমো সার্কাল। তারপরে আইস কেমন হবে? সাইক্লয়েড। তাহলে তার লেজটা যদি হোমো সার্কাল হয়, লেজটা হবে এরকম। ঠিক আছে, ভিনাসের লেজটা হলো হোমো সার্কাল ধরো। আশা করি এটুকু তুমি পারবা। নেক্সট আসো, বাহ্যিক গঠনের মধ্যে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো আইস। তো এই যে রুই মাছের আইসটা, এটা পরীক্ষা আসবে। রুই মাছের আইস কোন ধরনের? এটা হলো সাইক্লয়েড ধরনের। আইস কোথা থেকে উৎপত্তি হয়? আইস উৎপত্তি হয় ত্বকের ডার্মিসে। ডার্মিস মানে যেখান থেকে, ডার্মিস মানে আমার ত্বক, ঠিক আছে? ত্বকের ডার্মিসে একটা পকেট থাকে যেটাকে বলে ডার্মাল পকেট। তাহলে ত্বকের ডার্মিসের ডার্মাল পকেট থেকে আইসের উৎপত্তি। ডার্মাল পকেট, একটা পকেটের থেকে আইসগুলা বের হয়, ঠিক আছে? তো আইসের থাকার সুবিধা কি? আইসটা কেন আমার ইম্পর্টেন্ট? কারণ আইস দেখে আমরা রুই মাছের বয়স নির্ধারণ করতে পারি। যে আইসটা কোন পর্যায়ে আছে, আইসটাতে কয়টা রেখা আছে, বৃত্তাকার রেখা, এগুলা দেখে আমরা বুঝতে পারি যে একটা রুই মাছের এখন বয়স কত। ঠিক আছে, বয়স নির্ধারণ করা যায়। আর এখান থেকে আমরা যেটা আরো জানতে পারবো যে আইসের অধিক বৃদ্ধি কখন ঘটে। বসন্ত গ্রীষ্মকালে এত ইম্পর্টেন্ট না। তোমরা এখান থেকে আরেকটা আইসের বসন্ত বৃদ্ধিটা এত না জানলেও চলবে, যেটা তোমাদের একটা ঋতু এখান থেকে জানা লাগবে, যে রুই মাছের প্রজনন ঋতু। এটা যদি আইসের সাথে রিলেটেড না, তারপর আমি বলে দিচ্ছি। প্রজনন, রুই মাছের প্রজনন ঋতু কখন, কখন রুই মাছ প্রজনন? রুই মাছ প্রজনন করে বর্ষাকালে। তো বাংলাদেশে বর্ষাকাল কখন? বাংলাদেশে বর্ষাকাল হলো জুন জুলাই মাসে। তাহলে আমার একটা রুই মাছ কখন প্রজনন করবে, কখন ডিম দিবে? সে দিবে জুন জুলাই মাসে, ঠিক আছে? এখন হলো আমাদের আইসের যে চিত্রটা আছে, এই চিত্রটা শিখে নেই। তো আইসের চিত্রটা অনেক ইজি, এটাতে কোনো টেনশনের কিছু নাই। কিভাবে আঁকবা? আইসের চিত্রের জন্য প্রথমে তুমি একটা সেন্টারে গোল রাখবে। এটার নাম কি? এটার নাম হলো ফোকাস। তাহলে আমি সেন্টারে দিলাম ফোকাস। ফোকাস যখন দেওয়া শেষ, তখন তুমি বাইরে এরকম অনেকগুলা রেখা দিবে, ঠিক আছে? একেবারে এরপরে সবার লাস্টে বাইরে যে রেখাটা দিবে, এটার উপরের দিকে গিয়ে এরকম এরকম করে। তাহলে এখানে আমি যে রেখাগুলা দিছি, এই রেখাগুলোকে বলা হচ্ছে সার্কুলাস। কি বলা হচ্ছে? এদেরকে বলা হচ্ছে সার্কুলাস। এখন এই যে সার্কুলাস গুলো আছে, এই সার্কুলাস গুলার মধ্যে দেখা গেল যে কিছু সার্কুলাস, সার্কুলাস গুলোর মধ্যে কিছু সার্কুলাস একটু মোটা মোটা হয়ে গেছে। এই যে যে জায়গাটা আছে, ধরো এটা একটা সার্কুলাস, এটা কি হয়ে গেছে? এটা মোটা হয়ে গেছে, এটা এভাবে মোটা হয়ে গেছে। তো যে সার্কুলার গুলো, আবার ধরো আরো একটা হতে পারে, আমি তো এখানে তিনটা দেখাচ্ছি এর জন্য আর দেখালাম না, একটাতে তোমাদেরকে দেখা দিচ্ছি। যে সার্কুলার গুলা মোটা হয়ে গেছে, এগুলাকে আমি বলি অ্যানুলাস। তাহলে অ্যানুলাস কি? অ্যানুলাস কিছুই না, যে সার্কুলার গুলা মোটা হয়ে গেছে। এই অ্যানুলাসটা দেখে আমরা রুই মাছের কতটুকু বৃদ্ধি ঘটছে, বার্ষিক কতটুকু বৃদ্ধি ঘটছে, এই জিনিসটা বুঝতে পারি। এই জন্য এটাকে বলা হয় বার্ষিক বৃদ্ধি রেখা। বার্ষিক বৃদ্ধি রেখা। আর আমরা যে রুই মাছটা দেখি, রুই মাছের বাইরে আঁশ দেখি, রুই মাছের গায়ে আমরা মূলত রুই মাছের এই এতটুকু পার্ট দেখি। এটা হলো কি উন্মুক্ত। আর ভিতরে বাকি যে পার্টটা আছে, এটা পুরোটাই থাকে তোমার রুই মাছের দেহের মধ্যে, ডার্মাল পকেটের মধ্যে এটা ঢুকানো থাকে। ঠিক আছে, তো এ হলো কি আমার আইস থেকে পড়ালেখা, আইসের চিত্রটা আমাদের জানা লাগবে। তারপরে আইস থেকে এখানে বাকি যে কথাগুলো বলছি এগুলো ভাবতে হবে। এখন আসা আইসের গুরুত্ব কি? বইতে দেয়া আছে, করে নিবা সুন্দর করে। আইস প্রতিরক্ষা অঙ্গ হিসেবে কাজ করে, পানিতে চলাচলে বাধা দূর করে, শ্রেণীবিন্যাসে ভূমিকা রাখে। এই জিনিসগুলো আমাদের আইসের গুরুত্ব। তো আইসের মাধ্যমে মোটামুটি আমাদের বইতে রুই মাছের যে প্রথম দিকের পড়াটা আছে, বাহ্যিক গঠন, এই টপিকটা শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো। ক্লিয়ার সবার কাছে? যতটুকু পড়াইছি এখন পর্যন্ত বুঝতে পারছো সবাই? ফাহিম, আকাশ, অহনা, বুঝছো? আচ্ছা।
ঠিক আছে, যদি বুঝতে পারো তাহলে আমরা আসো, আমরা সামনের দিকে প্রসিড করি। তো এখান থেকে আমরা রুই মাছ থেকে আমরা কি কি দেখছিলাম, আমাদের বাহ্যিক গঠনটা শেষ, এটা আমি মেনলি এমসিকিউর জন্য করেছি। এখন আমরা এই টপিক গুলো রক্ত সংবহন করবো, এরপরে আস্তে আস্তে ধাপে ধাপে আমরা বাকি জিনিসগুলো। তো রুই মাছ থেকে আসলে তোমাদের পড়া একটাই আছে, বাকি সবগুলো পাও। রুই মাছ থেকে তোমাদের মেইন পড়া হলো রক্ত সংবহন, এটাই তোমরা পারো না। বাকিগুলো যা আছে এগুলো তোমরা রিডিং করলেও পারবা ইনশাল্লাহ, আমার এই বিশ্বাস আছে। তো রক্ত সংবহনটা একটু কঠিন, এটা পোলাপানরা বুঝে না। আমরা রুই মাছের এখন রক্ত সংবহন টপিকটাই করবো, এটা একটু মনে রাখবো। টপিক হলো তাহলে কি, টপিক হলো রুই মাছের রক্ত সংবহন। তো রক্ত সংবহন, যে কোনো সংবহন তন্ত্র যখন আমরা করতে যাই তখন আমাদের কয়টা জিনিস লাগে। ধরো মানুষের সংবহন তন্ত্র, মানুষের সংবহন তন্ত্রতে কি আছে, মানুষের সংবহন তন্ত্রের যদি কথা বলি তাহলে এখানে কিছু ব্লাড ভেসেল আছে। ব্লাড ভেসেল গুলা মূলত কি, রক্তনালী, তারপরে থাকবে রক্ত, তারপরে থাকে হৃৎপিণ্ড। রুই মাছ যেহেতু কর্ডাটা পাবে পানি, এটা তো কি কি আছে, এটা তো সেম ভাবে রক্ত থাকবে, রক্ত বাহিকা থাকবে, আর থাকবে হৃৎপিণ্ড। তো এই জিনিসগুলা সম্পর্কে এত ডিটেলস আমার এখন সৃজনশীলের জন্য জানা লাগবে না। যতটুকু তোমার মাস্ট বি জানতে হবে তা আমি বলে দিচ্ছি। তো রক্ত থেকে তোমার একটা এমসিকিউ আসবে এখানে, যে রুই মাছের রক্তর যে আরবিসি, রুই মাছের রক্তের আরবিসি নিউক্লিয়াস যুক্ত। মানুষের রক্তে কিন্তু আমরা দেখছিলাম আরবিসি তে নিউক্লিয়াস নাই, বাট রুই মাছের রক্তের আরবিসি তে নিউক্লিয়াস থাকে। এরপরে রুই মাছের রক্তে আরবিসি থাকে, ডব্লিউবিসি থাকে, বাট কোনো প্লাটিলেট থাকে না। রুই মাছের রক্ত যেহেতু লাল, সেটাতে কি আছে, হিমোগ্লোবিন আছে। এখন এখানে এই টপিক যখন তোমার পড়া হয়েছে, তখন আমরা যে জিনিসটা তোমাদেরকে পারা লাগবে, এটা পরীক্ষায় খুব বেশি আসে, ইভেন আমিও পরীক্ষায় দিব, এটা হার্ট বা হৃৎপিণ্ডের অন্তর্গঠন। অন্তর্গঠন তো এটা যখন চাইবে তখন তোমাকে দুইটা চিত্র আঁকতে হবে রুই মাছের হৃৎপিণ্ডের। তো রুই মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে তুমি কি কি আঁকবে, কোন দুইটা জিনিস তুমি মূলত এখানে আঁকবা, এটা হলো তোমার এখন জানার বিষয়। তো রুই মাছের হৃৎপিণ্ড থেকে আমি তোমাদের আগে একটা কিছু সাধারণ কথা বলে দিই। রুই মাছের হৃৎপিণ্ড হলো দুই প্রকোষ্ঠ বিশিষ্ট। মানুষের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ, চার প্রকোষ্ঠ। রুই মাছের হৃৎপিণ্ড হলো দুই প্রকোষ্ঠ। তারপরে রুই মাছের হৃৎপিণ্ডে একটা উপপ্রকোষ্ঠ আছে। মানুষের হৃৎপিণ্ডে আমরা দেখছিলাম কোনো উপপ্রকোষ্ঠ নাই, ঠিক আছে। রুই মাছের হৃৎপিণ্ডে কি আছে, উপপ্রকোষ্ঠ আছে। উপপ্রকোষ্ঠটার নাম কি, এটার নাম হলো সাইনাস ভ্যানোসাস, ঠিক আছে। এটার নাম হলো সাইনাস ভ্যানোসাস। তো এটুকু হলো আমার জেনারেল কথা জানা লাগবে। এখন এখান থেকে আমি মূলত চিত্রটা কিভাবে আঁকবো, দেখো চিত্রটা আঁকা অনেক ইজি। প্রথমে তুমি এ ধরনের একটা স্ট্রাকচার দিবে, এই দুইটা লাইন টানবা, টানার পরে এটাকে একটু এদিকে মোটা করে দিবে, ঠিক আছে। মোটা করে যখন দেয়া শেষ, তখন এই যে এ সাইডের লাইনটা আছে এটাকে তুমি এরকম করবে, আর নিচের দিকের যে লাইনটা আছে এটাকে এনে এই যে এরকম করে দিয়ে দিবে। এখন এটাই হয়ে গেছে তোমার চিত্র, ঠিক আছে। এটা হলো বহির্গঠন, এটা হলো বহির্গঠন। বহির্গঠন, বহির্গঠন থেকে আর কি কি দিবা, এই যে উপরে আছে উপরে জিনিসটাকে তুমি ভাগ করে দাও, তাহলে কিছুটা দেখতে আরো সুন্দর লাগবে। মনে হবে অনেক বিশাল কিছু এঁকে ফেলছো, আসলে তুমি কিছুই আঁকো না। তারপরে এখান থেকে এই যে এটারও ভাগ করে দাও, তাহলে মনে হবে যে অনেক সুন্দর কিছু একটা এঁকে ফেলছো, ঠিক আছে। তো এখানে কোনটা কি, এখানে এই যে জায়গাগুলো আছে এর মধ্যে এই যে জায়গাটা, যেটা আমি এখন ড্র করছি, মার্ক করছি, এটা হলো ভেন্ট্রিকল। তারপরে অন্য একটা কালার নিই, এখানে এই যে জায়গাটা আমি এখন সবুজ কালার দিয়ে মার্ক করতেছি, এটা হলো অ্যাট্রিয়াম। তারপরে এখানে আর কি আছে, এখানে আমি যদি এই জায়গাটা মার্ক করি, এটা হলো উপপ্রকোষ্ঠ, এটা হলো বালবাস অ্যাওরটিকাস। বালবাস অ্যাওরটিকাস, অ্যাওরটিকাস, ঠিক আছে, এটা বালবাস অ্যাওরটিকাস। আর এখানে এই যে নিচের যে পার্টটা দেখতেছো, এখান দিয়ে বডিতে মূলত রক্ত ঢুকবে, এটার নাম হলো গিয়ে সাইনাস ভেনোসা। সাইনাস ভেনোসা। তো তুমি এখন আমাকে বলবা রুই মাছের দেহে রক্ত ঢুকবে কোন দিক দিয়ে, বের হবে কোন দিক দিয়ে। দেখো আমরা জানি বেইন, বেইন আমার দেহে কি করবে, বেইন সবসময় আমার দেহে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে আসবে, ঠিক আছে, রক্ত নিয়ে আসে। তো এই যে এখান দিয়ে এই জিনিসগুলা এগুলাকে বলা হয় ডাক্টাস কুবেরি। কি বলা হয়, ডাক্টাস কুবেরি। ডাক্টাস মানে ডাক, আর কুবেরি হলো বিজ্ঞানীর নাম। কুবেরি নামক বিজ্ঞানীর ডাকগুলো আবিষ্কার করে, ডাক্টাস কুবেরি। তো এই ডাক্টাস কুবেরি দিয়ে কি হচ্ছে, এখান দিয়ে আমার কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তগুলা এই রুই মাছ বডিতে ঢুকতেছে। এখন ঢুকার পর এগুলো কোথায় গেছে, যেহেতু বেইন 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 থেকে আসছে, তাহলে এটা হলো বেইন, নামের মধ্যে বেইন থাকবে। আসার পর এখানে একটা খালি জায়গা পাইছে, এই জন্য এটার নাম হলো সাইনাস। তাহলে এটার নাম কি, সাইনাস
ভেনোসাম। সাইনাস ভেনোসাম থেকে রক্তটা কোথায় গেল? গেল এখান থেকে অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম থেকে আমরা জানি আমাদের হৃৎপিণ্ডে মূলত কি হয়, ভেইনের রক্তগুলো আসে অ্যাট্রিয়াম। রিনাসের ক্ষেত্রে অ্যাট্রিয়াম আসছে। অ্যাট্রিয়াম থেকে কোথায় যাচ্ছে? অ্যাট্রিয়াম থেকে যাবে ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল থেকে পরবর্তীতে কোথায় যাবে? ভেন্ট্রিকল থেকে এওরটা। এওরটা মানে কি? মহাধমনী। আমরা আমাদের বডিতে দেখছি না, এওরটা হলো মহাধমনী। মহাধমনীর মাধ্যমে রক্ত কি হয়? পুরো বডিতে ছড়াই যায়। তো তাদের ক্ষেত্রে এই যে এটা এটা হলো কি এওরটা। এখন তাদের এওরটা হলো মোটা, দেখতে একটা বাল্বের মতো। এই কারণে তাদের এই এওরটাকে বলা হয়েছে বালবাস এওরটিকাস। কি বলা হয়েছে? বালবাস এওরটিকাস। তো তুমি যদি মানুষের হৃৎপিণ্ড সম্পর্কে তোমার জেনারেল আইডিয়া থাকে, তো রুই মাছের হৃৎপিণ্ড তোমার জন্য কিছুই না, এটা আরো অনেক গুণে। ঠিক আছে? তো আমরা রুই মাছের হৃৎপিণ্ডের বহির্গঠনটা দেখলাম। এখন আমরা রুই মাছের হৃৎপিণ্ডের অন্তর্গঠনটা আঁকা শিখবো, কারণ বহির্গঠন থেকে আমাদের অন্তর্গঠনটা বেশি ইম্পর্টেন্ট। তো অন্তর্গঠনটা তুমি কিভাবে আঁকবা? দেখো, যখন তুমি বহির্গঠন পেরে গেছো, অন্তর্গঠন তোমার জন্য কিছুই না। অন্তর্গঠন আঁকার জন্য দেখো আমি কিভাবে আঁকতেছি। এভাবে একটা স্ট্রাকচার দিবা। এটুকু দেওয়ার পরে এই যে দেখো এখানে আমি কি করছি, একটা কলসের মতো বানাইছি। পরে এই যে জিনিসটা আঁকবা, এটাই হলো তার অন্তর্গঠনে কোনটা কি কি পার্ট। এই যে দেখো, এখান থেকে কালার চয়েস করা যায়। আচ্ছা, এখানে এই যে এখানে এই জায়গাটা আছে, এটা হলো আমার মূলত সাইনাস ভেনোসাম। এটা কি? এটা হলো সাইনাস ভেনোসাম। সাইনাস ভেনোসাম থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ঢুকছে। ঢুকার পরে এটা কোথায় যাবে? সাইনাস ভেনোসাম থেকে রক্তটা গেছে অ্যাট্রিয়ামে। অ্যাট্রিয়াম থেকে পরে রক্তটা কোথায় আসবে? অ্যাট্রিয়াম থেকে রক্তটা আসবে ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল থেকে রক্তটা কি দিয়ে বের হবে? ভেন্ট্রিকল থেকে রক্তটা অ্যাওর্টা দিয়ে বের হবে। অ্যাওর্টার নাম কি? বালবাস অ্যাওর্টিকাস। এখন আমরা আমাদের হৃৎপিণ্ডের ক্ষেত্রে দেখছি, আমাদের হৃৎপিণ্ডের মধ্যে বিভিন্ন ধরনের কপাটিকা আছে। রুই মাছের হৃৎপিণ্ডে কি কপাটিকা দেওয়া লাগবে না? হ্যাঁ, অবশ্যই দেওয়া লাগবে। তো কপাটিকা গুলো আমি কোথায় দিব? এই যে এখানে আছে, এখানে আমি একটা কপাটিকা দিব। তারপরে অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে যাবে, আমি এখানে আরেকটা কপাটিকা দিব। ভেন্ট্রিকল থেকে বালবাস অ্যাওর্টিকাসে যাবে, আমি এখানে আরেকটা কপাটিকা। তাহলে আমি টোটাল কয়টা কপাটিকা? আমি টোটাল তিনটা কপাটিকা কপাটিকা দিচ্ছি। এটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার। আমার 1 নাম্বার যে কপাটিকা, এটা আছে কিসের মধ্যে? এটা আছে সাইনাস এবং অ্যাট্রিয়ামের মাঝখানে। সাইনাস ভেনাস এটা অ্যাট্রিয়াম। তো এটার নাম হলো সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। 2 নাম্বারটা আছে কার কার মাঝখানে? অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকলের মাঝখানে। তো 2 নাম্বারটার নাম হলো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। 3 নাম্বারটা আছে ভেন্ট্রিকল এবং বালবাস অ্যাওর্টিকাসের। তাহলে এটাকে বলা হয় ভেন্টেরো সরি ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। আশা করি কপাটিকা গুলোর নাম তোমরা বুঝতে পারছো ইজিলি, কারণ এটা খুব বেশি কঠিন কিছু না। এই যে একটা জিনিস নাম থেকে বোঝা যায়। তাহলে এ হলো গিয়ে দুই মাসের হৃৎপিণ্ড বা হার্টের অন্তর্গত। তাহলে আমি আবার একটু তোমাদের রিভিউ করি। দুই মাসের হার্ট বা হৃৎপিণ্ডতে প্রকোষ্ঠ কয়টা? 2টা প্রকোষ্ঠ। একটা আছে উপপ্রকোষ্ঠ, যার নাম হলো সাইনাস ভেনাস। চিত্রটা যখন আমরা আঁকবো, আঁকার পর আমরা নিচে দিয়ে দেখবো ডাক্টাস দিয়ে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত আসবে। কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ভেইনের মাধ্যমে কোথায় আসে? অ্যাট্রিয়ামে আসে। অ্যাট্রিয়াম থেকে যাবে ভেন্ট্রিকলে, ভেন্ট্রিকল থেকে এওরটা হয়ে বের হয়ে যাবে। এওরটাটা মোটা, কারণ এটার নাম হলো বালবাস এওরটা। তারপর এখানে 3 ধরনের কপাটিকা আছে। আশা করি এগুলো তোমরা এখন পারবা। এগুলো তোমাদের না বোঝার মতো কিছু না। ঠিক আছে? এখন হিউম্যান হৃদপিণ্ড থেকে যে রক্ত সংবহনে 100% ইম্পর্টেন্ট টপিকটা দিয়েছিলাম, ওইটা আমরা একটা জিনিস একটু দেখি। তো আমি তোমাদেরকে এখানে যে ফ্লোচারটা দেখাবো, এটা তোমাদের পরীক্ষা আছে। ফ্লোচারটা কি? আমার এখানে আছে, এটা হলো আমার হার্ট। এটা কি? এটা হলো হার্ট। এখানে থাকবে 3টা বক্স থাকবে, উপরে দিবে 2টা। এটা হলো আমার ফুলকা। মানুষের ক্ষেত্রে থাকে ফুসফুস, মাছের ক্ষেত্রে হলো ফুলকা। আর নিচে হলো আমার দেহকোষ। এখানে আছে আমার দেহকোষ। এটা হলো আমার দেহকোষ। তো দেখো এখানে মূলত কাহিনী কি হচ্ছে। এখানে আমার এই যে দেহকোষ আছে, দেহকোষ থেকে দেহকোষে কি হয়? কোষে আমার অক্সিজেনের সাহায্যে অক্সিজেন ঢুকে, অক্সিজেন দিয়ে আমি কি করি? অক্সিজেনের সাহায্যে আমি শক্তি উৎপাদন করি এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয় আমাকে। ঠিক আছে? তো অক্সিজেনটা তো দিয়ে আমার কার্বন ডাই অক্সাইড তৈরি হলো। এই কার্বন ডাই অক্সাইডটা তখন এই যে নালী আছে, নালীর মাধ্যমে চলে যাবে হার্টে।
তাহলে এখানে কোন ধরনের রক্ত? হলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। কারণ হার্টে যখন যায়, হার্টে যাওয়ার পরে সে ঢুকবে কি দিয়ে? সে আমরা দেখছি ওই যে সাইনাস ভেনাসম দিয়ে ঢুকে, সাইনাস ভেনাসম। হার্ট থেকে রক্তটা চলে যায় তোমার ফুলটাতে, কোথায় চলে গেছে? ফুলটাতে। এখানেও কোন ধরনের রক্ত? কার্বন ডাইঅক্সাইড, কারণ হার্টে কোনো অক্সিজেন সমৃদ্ধ রক্ত আছে না। ফুলকাতে যাওয়ার পরে ফুলকা কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দেয় এবং বাতাস থেকে অক্সিজেনটাকে ধরে ভিতরে নিয়ে আসে, ঠিক আছে? তখন এখানে রক্তটা কোন কি যুক্ত হয়ে গেল? রক্তটা তখন এখানে অক্সিজেন যুক্ত হয়ে গেল। মানে অক্সিজেন যুক্ত রক্ত কোথায় আসবে? অক্সিজেন যুক্ত রক্ত আলটিমেটলি আমার দেহ কোষ আসতেছে, আবার কার্বন ডাইঅক্সাইড তৈরি, আবার অক্সিজেন তৈরি। এটাই হলো আমার রক্ত সংবহন তন্ত্র চক্র, যেটা তোমার পরীক্ষায় আসবে, ঠিক আছে? রক্ত সংবহন। তাহলে এটা হলো কি? ফুলকা। ফুলকাতে এটার মিনিং আছে। এখন এখান থেকে আমি তোমাদেরকে একটা জিনিস একটু মনোযোগ দেওয়ার জন্য বলবো। দেখো, ফুলকাতে আমার এ নালীটা কি হয়েছে? ঢুকছে। আর এ নালীটা ফুলকা থেকে কি হয়েছে? বেড়েছে। ফুলকাতে যেটা ঢুকে সেটাকে বলা হয় অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, বা অ্যাফারেন্ট। অ্যাফারেন্ট মানে ঢুকা। অ্যাফারেন্ট কোথায় ঢুকতেছে? ফুসফুসে। ফুসফুস মানে ব্রঙ্ক। তাহলে অ্যাফারেন্ট ব্রঙ্কিয়াল। আর কি ঢুকতেছে? ঢুকতেছে ধমনী। তাহলে এটা হলো অ্যাফারেন্ট ব্রঙ্কিয়াল আর্টারি। তাহলে এটা হলো অ্যাফারেন্ট ব্রঙ্কিয়াল আর্টারি। আমি নেক্সট টাইম যখন লিখবো এটাকে এ বি এ দিয়ে লিখবো। ফুসফুস থেকে যেটা বের হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ইফারেন্ট। তাহলে এটা কি হবে? ইফারেন্ট ব্রঙ্কিয়াল আর্টারি। মনে রাখবা কিভাবে? দেখো, ইফারেন্টে কি আছে? ই আছে। ই দ্বারা আমরা কি বুঝি? ই দ্বারা বুঝি আগেছি। ফুলকা থেকে যেটা বের হবে সেটা হলো ইফারেন্ট, ঠিক আছে? তো এই জিনিসটা আমার এখান থেকে গেল, অ্যাপারেন্ট ইফারেন্ট। এটা তোমাদের এখান থেকে বোঝা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা তোমরা মাস্ট বি দেখবা। এখন নেক্সট তোমরা যখন বইতে যাবা এই টপিকটার পরে, বই থেকে একটা টপিক তোমরা পড়ে নিবা। আমি এটা অলরেডি তোমাদেরকে পড়ানোর মাঝখানে পড়াই দিছি। বই থেকে তোমরা মানুষ বসে ফুলকা রুই মাছ হৃৎপিণ্ড পার্থক্যটা করবা, ঠিক আছে? রুই মাছের হৃৎপিণ্ড যে চারটা বক্সটাতে আছে এটা তোমরা ওখান থেকে পড়ে নিবা। আসো, এখন এটা যখন শেষ, তখন আমরা নেক্সট আমাদের যে 100% ইম্পর্টেন্ট টপিক ওইটাতে আসি। তো এখনকার আমাদের যে টপিক, এই টপিকটার নাম হলো রুই মাছের ধমনী তন্ত্র। ধমনী তন্ত্র। আচ্ছা, রুই মাছের ধমনী তন্ত্রতে যাওয়ার আগে তোমাদেরকে আমি এইমাত্র যা পড়াইছি ওই টপিকটা তোমরা বুঝতে পারছো কিনা একটু রেসপন্স করো। রুই মাছের যে রক্ত সংবহন তন্ত্র এবং হৃৎপিণ্ড জিনিসটা পড়াইলাম, এটা তোমরা বুঝছো কিনা আমাকে একটু জানাও। কি ভাইয়া বুঝছি। পাহি, মোহনা, বাকিরা বুঝছো? সাদ, এসা তোমরা কখন জয়েন হয়েছে আমি তো দেখিনি। আচ্ছা, যদি এটা বুঝে থাকো তাহলে আসো এখন আমরা আমাদের যে মেইন যে টপিক, বা পড়ার জন্য মূলত কঠিন যে টপিকটা, যেটা তোমাদের সবার ক্ষেত্রে সমস্যা, ওইটাকে আমরা যাবো। তো রুই মাছের দমনী তন্ত্র, আমরা দমনী তন্ত্রতে দেখছিলাম আমাদের রুই মাছের ফুলকাতে ঢুকতেছে কি? অ্যাপারেন্ট ব্রঙ্কিয়াল আর্টারি। একটু আগে দেখলাম এই যে যেটা ফুলকাতে ঢুকে এটা হলো অ্যাপারেন্ট ব্রঙ্কিয়াল আর্টারি, আর বের হচ্ছে যেটা সেটা হলো ইফারেন্ট ব্রঙ্কিয়াল আর্টারি। তো রুই মাছেতে অ্যাপারেন্ট ব্রঙ্কিয়াল আর্টারি আছে 4 জোড়া। রুই মাছে ইফারেন্ট ব্রঙ্কিয়াল আর্টারি আছে 4 জোড়া। এই ইনফরমেশন গুলো তোমরা এখন জানো, এগুলা উপর আমাদের লাগবে। অ্যাপারেন্ট ইফারেন্ট হলো 4 জোড়া। রুই মাছে ফুলকা আর্চ। ফুলকা আর্চ। আর্চ কি জিনিস? আর্চ মানে ধনু, ঠিক আছে? ফুলকা আর্চ আছে 5 জোড়া। আর ফুলকা, রুই মাছে ফুলকা আছে 4 জোড়া। 4 জোড়া, ঠিক আছে? এই ইনফরমেশন গুলো আমার এখান থেকে জানাবো। এখন আমি তোমাদের যে চিত্রটা এঁকে দেখাবো, এটাই হলো গিয়ে তোমাদের মেইন পরীক্ষায় আসবে। এটা তোমাদেরকে 100% পারা লাগবে। এখানে তোমরা পারো না, তোমরা ভুল করো। আসো আমরা চিত্রটা আগে আঁকি। আমি বলছি রুই মাছের ফুলকা কয় জোড়া? 4 জোড়া। আসো আমরা 4 জোড়া ফুলকা আঁকি। এ হলো আমার একটা ফুলকা। এটা এক সাইডে, বডির এক সাইড থেকে আমরা দেখতেছি। তার মানে ডান সাইডে যদি থাকে বাম সাইডেও আছে, আমরা শুধু ডান সাইডেরটা দেখতেছি, ঠিক আছে? ডান সাইডে থাকলে বাম সাইডে আছে। একটা, দুইটা, তিনটা, চারটা। তো এটা হলো প্রথম জোড়া ফুলকা। এটা হলো প্রথম জোড়া ফুলকা। এটা হলো দ্বিতীয় জোড়া ফুলকা। আর এটা হলো
তৃতীয় জোড়া ফুলকা, এটা হলো চতুর্থ জোড়া ফুলকা, এগুলো দেওয়া শেষ। এখন এই ফুলকা গুলার বাইরেও তার আরেকটা ফুলকা থাকে যেটা হলো বুয়া ফুলকা। বায়োলজিতে বুয়া মানে কি? বুয়া মানে সুডো। সো এটার নাম হলো সিউডো ব্রাঙ্ক। কি ব্রাঙ্ক? সিউডো ব্রাঙ্ক। সিউডো মানে বুয়া, ব্রাঙ্ক মানে ফুলকা। ঠিক আছে, এটা হলো আমার সিউডো ব্রাঙ্ক। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে তার প্রকৃত ফুলকা আছে 4 জোড়া, একটা বুয়া ফুলকা আছে যার নাম হলো সিউডো ব্রাঙ্ক। এখন আমরা প্রথমে অ্যাপারেন্ট ব্রোঙ্কিয়াল আর্টারি কাহিনী। অ্যাপারেন্ট ব্রোঙ্কিয়াল আর্টারিটা আসে কোথায়? দেখো, এটা ছিল আমার হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডটা যদি আমি আবার একটু আঁকার চেষ্টা করি, আমি এখানে ইন জেনারেল কোন রকম একটা হৃৎপিণ্ড আঁকলাম। তো সুন্দর হওয়ার প্রয়োজন নাই, তোমরা বুঝতে পারবে। হৃৎপিণ্ডতে আমরা দেখছিলাম সাইনাস ভেনাসে রক্ত আসছে, আর্টারি হয়েছে, বেইন হয়েছে। ওই আলটিমেটলি কি হয়ে বাইরে ছিল? এই যে আমার এটার নাম ছিল কি? ভেন্ট্রাল অ্যাওর্টা। ভেন্ট্রাল অ্যাওর্টা, বালবাস অ্যাওর্টিকাস থেকে আমার বেরিয়েছিল কি? ভেন্ট্রাল অ্যাওর্টা। এখন এই যে ভেন্ট্রাল অ্যাওর্টা, ভেন্ট্রাল অ্যাওর্টাটা যখন ফুলকাতে ঢুকে তখন এটার নাম হয়ে যায় ইফারেন্ট ব্রোঙ্কিয়াল আর্টারি। এখন আসো আমরা ওই জায়গাটা দেখি যে কি হচ্ছে মূলত এখানে। আসো এখান থেকে আমার এই যে ফুলকা যাবে, গিয়ে সে কি করবে? এই যে ইফারেন্ট ব্রোঙ্কিয়াল আর্টারি, অ্যাপারেন্ট ব্রোঙ্কিয়াল আর্টারি যাচ্ছে। অ্যাপারেন্ট ব্রোঙ্কিয়াল আর্টারিটা, এটা এখানে একটা ব্রাঞ্চ দিবে, এটা এই দুইটা ফুলকার মাঝখানে একটা ব্রাঞ্চ দিবে, এই দুইটার মাঝখানে একটা ব্রাঞ্চ দিবে, তারপরে এই দুইটার মাঝখানে একটা ব্রাঞ্চ। সো অ্যাফারেন্ট ব্রোঙ্কিয়াল আর্টারি হৃৎপিণ্ড থেকে কি নিয়ে যাচ্ছে? হৃৎপিণ্ড থেকে নিয়ে যাচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। তাহলে এগুলো সবগুলোতে কি আছে? কার্বন ডাই অক্সাইড আছে। কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। সো এটা যখন কার্বন ডাই অক্সাইড নিয়ে আসলো ফুলকাতে আসলো, ফুলকাতে এসে সে তার কার্বন ডাই অক্সাইডটা দিয়ে দিল, দিয়ে সে কি করবে? কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করে দিল, কার্বন ডাই অক্সাইড পরিবেশে চলে আসলো। সেম ভাবে সবগুলো থেকে কার্বন ডাই অক্সাইড ত্যাগ হবে। এখন যখন কার্বন ডাই অক্সাইড থেকে এই জিনিসটা ত্যাগ হবে, তখন আসবে কে? তখন ঢুকা লাগবে তোমার অক্সিজেন। ঢুকা লাগবে কে? ঢুকতে হবে অক্সিজেন। আসো এখন আমরা অক্সিজেন দেখি, অক্সিজেন কোন কালার দিয়ে দেওয়া যায়। অক্সিজেন যে কালার দিয়ে দিই, এই যে অক্সিজেন ঢুকতেছে, তাহলে ঢুকতেছে কে? অক্সিজেন। এগুলো প্রত্যেকটাতে কে ঢুকবে? অক্সিজেন। কার্বন ডাই অক্সাইড বেড়েছে, অক্সিজেন। এখন অ্যাপারেন্ট ব্রোঙ্কিয়াল, এগুলো প্রত্যেকটা নাম হলো অ্যাপারেন্ট ব্রোঙ্কিয়াল আর্টারি। কয় জোড়া? 4 জোড়া। এই যে 1 2 3 4, 4 জোড়া দেখছি একটু আগে দেখাইছিলাম। অ্যাপারেন্ট ব্রোঙ্কিয়াল আর্টারি 4 জোড়া। অ্যাপারেন্ট ব্রোঙ্কিয়াল আর্টারি, অ্যাপারেন্ট ব্রোঙ্কিয়াল আর্টারি, এগুলা তোমার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিচ্ছে। কারণ অ্যাপারেন্ট ব্রোঙ্কিয়াল আর্টারি তো আসছে, সে তো যেতে পারবে। যাওয়ার সময় যেটা অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যাবে সেটার নাম কি হয়ে যাবে? সেটার নাম হয়ে যাবে ইফারেন্ট ব্রোঙ্কিয়াল আর্টারি। এখন আমরা ইফারেন্ট ব্রোঙ্কিয়াল আর্টারি সম্পর্কে জানবো। ইফারেন্ট ব্রোঙ্কিয়াল আর্টারি কই কই? এই যে প্রথম এবং দ্বিতীয় জোড়া, এখানে আছে একটা ইফারেন্ট ব্রোঙ্কিয়াল আর্টারি। দ্বিতীয় জোড়া, এখানে আছে আরেকটা ইফারেন্ট ব্রোঙ্কিয়াল আর্টারি। তৃতীয় চতুর্থ জোড়া, এখানে আছে আরেকটা ইফারেন্ট ব্রোঙ্কিয়াল আর্টারি। এখানে আছে আরো একটা ইফারেন্ট ব্রোঙ্কিয়াল আর্টারি। ইফারেন্ট ব্রোঙ্কিয়াল আর্টারি গুলো মূলত কি? এগুলো হলো আমার অক্সিজেন যুক্ত রক্ত বাহক। এখন এখান থেকে তোমাকে যেটা জানা লাগবে, এই যে দেখো আমি এ সাইড থেকে এই যে অ্যারো গুলো দিচ্ছি, অ্যারো গুলো মুছে দিই, এগুলোর জন্য আমার লিখতে সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমি এগুলো মুছে দিচ্ছি। তো আমি যেখানে ছিলাম, এখানে আমার ইফারেন্ট ব্রোঙ্কিয়াল আর্টারি আছে। এটা হলো প্রথম জোড়া, এই যে এটা, এটা হলো প্রথম জোড়া ইফারেন্ট ব্রোঙ্কিয়াল আর্টারি, এটা হলো দ্বিতীয় জোড়া ইফারেন্ট ব্রোঙ্কিয়াল আর্টারি, এটা তৃতীয় জোড়ার, এটা চতুর্থ জোড়া। প্রথম এবং দ্বিতীয় জোড়া যে ইফারেন্ট ব্রোঙ্কিয়াল আর্টারি আছে, এই দুইজন মিলে যাবে। এই দুইজন কি হবে? এই দুইজন একসাথে হয়ে যাবে। ঠিক আছে, এরপরে এই দুজন একসাথে হয়ে একটা কমন কমন তৈরি করবে। ঠিক আছে, তাহলে এটা এই যে সরি, এটা হলো প্রথম, এটা হলো প্রথম, উপর থেকে নাম্বারিং শুরু, প্রথম জোড়া ইফারেন্ট ব্রোঙ্কিয়াল আর্টারি, এটা দ্বিতীয়, এটা হলো তৃতীয়, আর এটা হলো চতুর্থ। তো তৃতীয় চতুর্থ এক হয়ে যাবে। ঠিক আছে, তৃতীয় চতুর্থ এক হয়ে যাবে, হয়ে এরা সবাই যে জায়গাটাতে গিয়ে উন্মুক্ত হবে বা ওপেন হবে, ওই জায়গাটার নাম কি? এরা সবাই যেখানে গিয়ে ওপেন হবে ওই জায়গাটাকে আমরা বলি, এই যে সবাই গিয়ে যে জায়গা ওপেন এসে, এই জায়গাটা, এটাকে আমরা কি বলি? সবাই গিয়ে যেখানে ওপেন এসে, এটাকে আমরা বলি ল্যাটেরাল অ্যাওর্টা। কি বলি? ল্যাটেরাল অ্যাওর্টা। তাহলে এটা হলো আমার, আচ্ছা এটা আমি এই সাইডে না লিখি, এটা হলো আমার ল্যাটেরাল অ্যাওর্টা। এটা হলো আমার কি অ্যাওর্টা? এটা হলো আমার ল্যাটেরাল অ্যাওর্টা। তাহলে এই জিনিসটার নাম হলো আমার ল্যাটেরাল অ্যাওর্টা। ল্যাটেরাল অ্যাওর্টা। এখন আমি বলছি আমি তোমাকে রুই মাছের কোন সাইড দেখাইছি? যে কোনো এক সাইড দেখাইছি। তাহলে এ সাইডে যদি আমার ল্যাটারাল অ্যাওর্টা থাকে, অবশ্যই আমার এ সাইড যেটা অপোজিট সাইডে একটা ল্যাটারাল অ্যাওর্টা আছে, তাহলে এদিক থেকে আসতেছে আমার আরেকটা ল্যাটারাল অ্যাওর্টা।
এই দুইটা ল্যাটারাল অ্যাওর্টা এসে আমার এখানে মিলে যাবে। দুইটা ল্যাটারাল অ্যাওর্টা এসে যেখানে মিলবে, মিলে নিচের দিকে যেটা গঠন করবে এটাকে আমরা বলবো ভেন্ট্রাল অ্যাওর্টা। ভেন্ট্রাল অ্যাওর্টা। আর দুইটা মিলে উপরের দিকে যেটা গঠন করবে, এই যে উপরের দিকে দুইটা মিলে যেটা গঠন করবে এটাকে আমরা বলবো ক্যারোটিড ধমনী। কি বলবো? ক্যারোটিড ধমনী। সো এটাই হলো তোমার রুই মাছের ধমনীতন্ত্রের চিত্র, যেটা স্টুডেন্টদের কাছে এক মানে পুরা বইয়ের সবচেয়ে কঠিন টপিকের একটা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা তাহলে আমি আবার একটু বলি। এটা বুঝতে হলে আমার মূলত কি লাগবে, আমাদের আগে চারটা ফুলকা আঁকা লাগবে, আর একটা বুয়া ফুলকা বা চিরুবাঙ্গ আঁকা লাগবে। চারটা ফুলকা আঁকা শেষ, আমি চারটা ফুলকাতে চারটা অ্যাপারেন্ট দিয়ে দিই। অ্যাপারেন্ট কি নিয়ে আসছে? অ্যাপারেন্ট নিয়ে আসছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। অ্যাপারেন্ট কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসছে, তাহলে এটা এসে এখানে এক্সচেঞ্জ হবে। এক্সচেঞ্জ হয়ে কি তৈরি করবে? অক্সিজেন যুক্ত রক্ত। অক্সিজেন যুক্ত রক্তটা কে নিবে? ইফারেন্ট নিবে। তাহলে এখানে অক্সিজেন যুক্ত রক্ত যখন ইফারেন্ট নিচ্ছে, ইফারেন্টের কয়টা হবে? চারটা হবে। চারটার মধ্যে তৃতীয় এবং চতুর্থ আছে, তারা একসাথ হয়ে যাবে। তারা কি হয়ে গেছে? একসাথ বা জয়েন হয়ে গেছে। হয়ে তারা সবাই আলটিমেটলি কোথায় জয়েন করছে? করছে গিয়ে ল্যাটারাল অ্যাওর্টাতে। কোথায়? ল্যাটারাল অ্যাওর্টাতে। তো এ সাইডে বডির এ পাশে একটা ল্যাটারাল অ্যাওর্টা আছে, অপর সাইডেও একটা ল্যাটারাল অ্যাওর্টা আছে। দুইটা ল্যাটারাল অ্যাওর্টা মিলে যে অ্যাওর্টাটা গঠন করবে, নিচের দিকে সেটাকে বলা হবে ভেন্ট্রাল অ্যাওর্টা, উপরের দিকে বলা হবে ক্যারোটিড ধমনী। তাহলে এটাই হলো রুই মাছের ধমনীতন্ত্র। আশা করি সবাই বুঝতে পারছো। এটা হলো এই বইয়ের সবচেয়ে কঠিন টপিকের একটা। আমি যতটুকু সিম্পল করে পারছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। বাকিটা আসলে তোমরা কতটুকু বুঝতে পারছো তার উপরে। সো এটা বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, যেহেতু এটা বুঝছো আসো আমরা পরের যে পড়া আছে ওইটাতে যাই। তাহলে আমাদের রুই মাছের ধমনীতন্ত্র শেষ। তাহলে আমরা আগে আমাদের টপিক গুলো দেখি, আমাদের কি কি ইম্পর্টেন্ট টপিক আমি তোমাদের সাজেশনে দিছি। তো সাজেশনে আমি দিছিলাম বাহ্যিক গঠন, রক্ত সংবহন, শেষ। এখন আছে আমাদের শ্বসন কৌশল আছে, ফুলকা আছে, ফটকা আছে। তো আমি সবগুলো টপিক আজকে আর শেষ করতে পারতেছি না, যেহেতু তোমাদেরকে আমি অনেক ডিটেলসে পড়ানো লাগছে। তো আমি এখান থেকে যে কোনো একটা টপিক শেষ করে দিই, করে বাকি যে দুইটা আছে ওগুলো আমি পরে শেষ করবো। আর নেক্সট ক্লাসে শেষ করে দিব, করে দিলে তোমাদের তাহলে টোটাল পড়াটা কাভার হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে আমি কোনটা শেষ করতে পারি আমি দেখি। আচ্ছা, ফুলকা কিন্তু আমাদের পড়া শেষ হয়ে গেছে। এটার সাথে আমাদের ফুলকা জিনিসটা পড়া শেষ রুই মাছের ইয়ের সাথে। রুই মাছের আমাদের এখানে বাকি আছে শ্বসন কৌশল। শ্বসন কৌশলটা আমি আজকে আর পড়াবো না, আমি তোমাদেরকে ফটকা যে টপিকটা আছে এটা দেখাই দিই। ফটকা দেখাই দিলে তোমাদের এখান থেকে মোটামুটি একটা প্রিপারেশন হয়ে যাবে। তো আমরা টপিকের নাম দিই রুই মাছের পটকা। টপিক ফটকা। ফটকার অপর নাম কি? ফটকার অপর নাম হলো বায়ু বায়ুথলি। বায়ু ফটকার আরো কিছু নাম আছে, এটার নাম হলো গিয়ে সন্তরণতলী। ঠিক আছে, এই নামগুলো পরীক্ষা দেয়, এগুলো জানা লাগবে। তো ফটকাটা রুই মাছের কোথায় থাকে? ধরো এটা যদি আমি একটা রুই মাছ আঁকি, রুই মাছের এখানে থাকবে ফটকা, এটা হলো ফটকা। ঠিক আছে, আর ফটকাটা কিসের সাথে লাগানো থাকে? রুই মাছের এই জায়গা থেকে এটা যদি বের হয়, এটা হলো তার পৌষ্টিকতন্ত্র। এটা হলো কি? এটা হলো পৌষ্টিকতন্ত্র। এর ফটকাটা মূলত এই যে পৌষ্টিকতন্ত্র আছে, পৌষ্টিকতন্ত্রের সাথে লাগানো থাকে। ঠিক আছে, এটা জানা লাগবে। আর ফটকার উপরে যে জায়গাটা আছে এটাকে হলো আমার মেরুদণ্ড। তাহলে এটা হলো মেরুদণ্ড। এটা হলো ফটকার নর্মাল জিনিস। ফটকাতে কোন গ্যাস থাকে? বায়ুথলি বা ফটকা, সে তো বায়ুই রাখবে। তো বায়ুথলিতে থাকে কোনো গ্যাস। কি গ্যাস? কোনো গ্যাস। কোনো গ্যাস কি? কোতে হলো গিয়ে কার্বন ডাই অক্সাইড, এনে হলো গিয়ে নাইট্রোজেন, ওতে হলো গিয়ে অক্সিজেন। ঠিক আছে, এই জিনিসগুলো থাকে রুই মাছের ফটকাতে। এখন রুই মাছের পটকাটা যখন আমরা দেখবো, রুই মাছের পটকাটা দেখলে আমরা দেখতে পাই যে এটার চিত্রটা হলো এরকম। ঠিক আছে, এরকম করে আমার চিত্রটা তো ভালো হয় নাই, আইপ্যাডে লিখছি তো এটা ড্র করতে একটু সমস্যা হয়। ঠিক আছে, তো এই যে সামনের যে প্রান্তটা আছে এটাকে বলা হয় সম্মুখ, সামনের প্রকোষ্ঠ, সম্মুখ প্রকোষ্ঠ। সম্মুখ প্রকোষ্ঠ, এটা হলো পশ্চাৎ প্রকোষ্ঠ। তোমরা সবাই একটু দেখো তো এখানে সম্মুখ প্রকোষ্ঠ অপেক্ষা পশ্চাৎ প্রকোষ্ঠটা কি? এটা বড় না? এটা বড়। তারপরে এই যে এখান থেকে পটকা থেকে একটা নালী বের হয়। ঠিক আছে, নালী বের হয়ে এটা এখানে যায়, যে জায়গাতে যায় সেটা হলো অন্য নালী, যে জায়গায় আসছে এটা হলো অন্য নালী। তাহলে নালীটার নাম কি? যে নালীটা বের হয়েছে, যে নালীটা বের হয়েছে এটাকে বলা হয় নিউমেটিক নালী।
তোমাদের কারো মাইক অন আছে, মাইকটা একটু অফ করো। নিউমেটিক নালী, তাহলে এটা হলো নিউমেটিক নালী। এখন এই যে ফটকা নিউমেটিক নালীর সাথে যুক্ত, এখানে এই জায়গায় কিছু স্ট্রাকচার থাকে। এই যে স্ট্রাকচার গুলা, এগুলাকে বলা হয় রক্তজালিকা বা রেটিয়া মিরাবেলিয়া। কি বলা হয়? রেটিয়া মিরাবিলিয়া। মিরাবিলিয়া, রেটিয়া মিরাবিলিয়া, ঠিক আছে। তাহলে এটা হলো আমার ফটকার রেটিয়া মিরাবিলিয়া। তো এই চিত্রটাই তোমাদের পরীক্ষায় আসবে, এটাই তোমাদের পরীক্ষা থেকে পারা লাগবে, ঠিক আছে। তো এখান থেকে এটা হলো রেটিয়া মিরাবিলিয়া। ফটকা থেকে আমাদের আরেকটা ইনফরমেশন জানা লাগবে, চিত্রটা আসবে পরীক্ষায়। ফটকা থেকে আমাদের আরেকটা যে ইনফরমেশন জানা লাগবে, ফটকা আমার অন্তঃকর্ণের সাথে যুক্ত থাকে, মাছের অন্তঃকর্ণের সাথে, অন্তঃকর্ণের সাথে যুক্ত থাকে, অন্তঃকর্ণের সাথে, ঠিক আছে, অন্তঃকর্ণের সাথে যুক্ত থাকে। এই জিনিসটা জানতে হবে। আর এদিকে কার সাথে যুক্ত থাকে? এদিকে থাকে অন্ননালীর সাথে যুক্ত। এই ইনফরমেশন গুলা আমাদেরকে জানতে হবে। তো এখন কথা হলো, পরীক্ষার জন্য 100% যেটা আসে পরীক্ষায় ফটকার সাথে, ফটকা বা বায়ুথলির কাজ, বায়ুথলির কাজ এটা তোমাদের বইতে আছে। আমি তোমাদেরকে বইয়ের পয়েন্ট গুলাই বলে দিচ্ছি। দেখো, এটা প্রথম যে কাজ সেটা হলো প্লবতা রক্ষা। তাহলে 1 নম্বর কাজ কি? প্লবতা রক্ষা। প্লবতা কিভাবে রক্ষা করবে? তোমার এই যে ফটকা আছে, ফটকার ভিতরে দেখো বিভিন্ন ধরনের গ্যাস আছে। গ্যাসগুলো কি করবে? তাকে ভাসিয়ে রাখতে সাহায্য করবে। তো এর মাধ্যমে মূলত সে প্লবতা রক্ষা করে। তারপরে হলো 2 নম্বরে অভিযোজনক্ষম বাসাল, বাসাল অঙ্গ। ফটকা একটা বাসাল অঙ্গ হিসাবে কাজ করে। বইতে 3 নম্বরে যে পয়েন্টটা দেওয়া আছে ফটকার কাজে, সেটা হলো শ্বসন। দেখো, ফটকার ভিতরে গ্যাস আছে, তাহলে সে কি করবে? ধরো আমার এখন অক্সিজেনের কমতি আছে, তখন সে বডিতে অক্সিজেন সাপ্লাই দিবে। কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, সে ফুলকার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিবে। তো এটা শ্বসনে একটা ভূমিকা রাখতেছে। প্রতিধ্বনি সৃষ্টি, আমরা দেখলাম ফটকাটা একটু আগে কার সাথে যুক্ত আছে? অন্তঃকর্ণের সাথে। আমাদের শোনার কাজ কে করে? কান। তাহলে ফটকা কি করবে? প্রতিধ্বনি সৃষ্টিতে হেল্প করবে। তারপরে শব্দ সৃষ্টি, ফটকা ভাইব্রেশনের মাধ্যমে শব্দ তৈরি করতে পারে। চাপ নিয়ন্ত্রণ, দেখো ফটকার মধ্যে থাকতেছে বাতাস বা গ্যাস, সো এটা কি করতে পারবে? চাপ নিয়ন্ত্রণ করতে পারবে বিজলি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের এই টপিকটাও শেষ। আমাদের আর টপিক বাকি আছে শুধু একটা, এটা আমি দেখি পড়াই দিই, তাহলে তোমাদের রুই ম্যাথ আজকে 1 ক্লাসে শেষ হয়ে যাবে। এখান থেকে আমাদের পডকাস্ট শেষ, আমাদের বাকি আছে আর শ্বসন কৌশল। আচ্ছা, শ্বসন কৌশলটা আমি, তোমরা একটু 1 মিনিট লাইনে থাকো, শ্বসন কৌশলটা আমি একটু বের করতে হবে, এটা আমার এখন একদম মনে নাই। শ্বসন কৌশল এটা আমি বই থেকে পড়াবো, তোমরা বই চাইলে বই বের করতে পারো, আমিও পিডিএফ বের করতেছি বইয়ের, বই থেকে মূলত এটা পড়াবো। রুই মাছ, রুই মাছ কোথায়? পানির পরিচিত রুই মাছ, ওকে। রুই মাছে শ্বসন কৌশল, শ্বসন কৌশল কোন জায়গায় এটা? আচ্ছা, শ্বসন কৌশল, ঠিক আছে। তো রুই মাছের শ্বসন কৌশল আমি যদি বই থেকে বলি, আসো, রুই মাছের শ্বসন কৌশল টপিক হলো, হ্যাঁ, টপিক হলো শ্বসন কৌশল। কিভাবে সে শ্বসন করে? শ্বসন কৌশল, রুই মাছের শ্বসন কৌশল থেকে যদি আমি বলতে যাই, এখানে দুইটা জিনিস আছে। একটা হলো গিয়ে শ্বাস গ্রহণ, যে কোনো শ্বসনে শ্বাস গ্রহণ, আর একটা হলো শ্বাস ত্যাগ। রুই মাছের যখন শ্বাস গ্রহণ চলে তখন সে মূলত পানি গ্রহণ করে। আমরা করি বাতাস গ্রহণ, সে করে পানি গ্রহণ। আর এটাতে সে পানি ছাড়ে, কারণ সে তো থাকে, সে তো বাতাসে থাকে না, সেটাকে পানি দিই। তাহলে সে পানি থেকেই সবকিছু, অক্সিজেন বলো কার্বন ডাইঅক্সাইড বলো, এগুলো পানির মাধ্যমে ইয়ে করবে। তো শ্বাস গ্রহণটা কিভাবে ঘটে? তোমার রুই মাছের কিছু পেশি আছে। কি কি পেশি? একটা হলো হাইপোব্রাঙ্কিয়াল পেশি, দেখো নাম ভাঙাও। হাইপো মানে নিচে, ব্রাঙ্কিয়াল মানে ফুলকা, ফুলকার নিচে একটা পেশি আছে, তার নাম হলো হাইপোব্রাঙ্কিয়াল পেশি। তারপর হাইওয়েড আছে। হাইওয়েড হলো আমার গলার একটা হাড্ডি, এটাকে বলা হাইওয়েড। তো হাইওয়েডটা কিসের মতো? এটা একটা ধনুকের মতো, এই কারণে এটাকে বলা হাইওয়েড আর্চ। এবং ফুলকা আর্চের কি আরেকটা আর্চ হলো ফুলকার আর্চ। তাহলে তিনটা, একটা হলো হাইপোব্রাঙ্কিয়াল পেশি, তারপর হলো হাইওয়েড আর্চ, তারপর হলো ফুলকা। এগুলার জন্য কি হবে? গলবিল এবং মুখগহ্বরের প্রসারণ করবে, মানে গলা এবং মুখের যে খালি জায়গাটা, গহ্বরটা আছে, এটা বড় হয়ে যাবে। বড় হয়ে গেলে কি হবে? তোমার ফুলকা আর্চ বাইরের দিকে প্রসারিত হয়, তোমার এই যে এখানে কপাটিকা আছে, কপাটিকা খুলে যাবে, বড় হয়ে গেলে কপাটিকা খুলে যাবে। তাহলে আমি এটা লিখি, আমার এখানে মূলত কি হচ্ছে? আমার হাইপোব্রাঙ্কিয়াল পেশি, তারপরে হাইওয়েড আর্চ, এরপরটা হলো ফুলকা আর্চ। এরা কাজ করে কি করবে?
মুখগহ্বর প্লাস গলবিলের প্রসারণ ঘটায়। গলবিল প্রসারণ, এই দুইটার প্রসারণ ঘটাবে। প্রসারণ ঘটালে কি হবে, কপারটিকা খুলে যাবে। কপারটিকা যখন খুলে খুলে যায়, বাইরে থেকে পানি প্রবেশ করবে। এখন পানিতে কি আছে, পানিতে আছে অক্সিজেন। যখন পানি প্রবেশ করলো, পানি প্রবেশ করার পরে এখানে তো আছে অক্সিজেন। এই যে পানিতে আছে, পানি প্রবেশ করার পরে তোমার আমরা দেখছিলাম তখন তোমাদেরকে আমি প্রথম পড়াইছি, কানকোর নিচে একটা পর্দা আছে, ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। ব্রাঙ্কিওস্টেগাল পর্দাটা বন্ধ হয়ে যাবে। ব্রাঙ্কিওস্টেগাল পর্দা, এই যে কানকোর ফুলকার যে ছিদ্র আছে, ফুলকার ছিদ্রগুলোকে বন্ধ করে দেয়। ফুলকা ছিদ্রকে বন্ধ করে দেয়। ফুলকা ছিদ্রকে যখন বন্ধ করে দিবে, তখন তো পানিটা ভিতরে আটকে গেল। পানিটা যখন ভিতরে আটকে যাবে, তখন এটার তোমার যে শ্বসন কার্য আছে, শ্বসন কার্য সম্পন্ন করে। তাহলে তখন এটাতে কি চলবে, প্রশ্বাস। ঠিক আছে, প্রশ্বাস চলে। তাহলে নিঃশ্বাসের ক্ষেত্রে কি করবে, তাহলে আমরা এখানে দেখছি আমার তিনটা মাসেল, হাইপোব্রাঙ্কিয়াল মাসেল, তারপরে হলো হাইওয়েড আর্চ, ফুলকা আর্চ। এরা মিলে মুখগহ্বর এবং গলবিলে প্রসারণ ঘটাবে। ঘটালে কফাটিকা খুলে যাবে, কফাটিকা খুলে গেলে পানি প্রবেশ করবে, পরে ব্রাঙ্কিওস্টেগাল পর্দায় পানিটাকে আটকে ফেলবে, পরে এখানে শ্বসন করবে। আর নেক্সট যেটা, সেটা হলো শ্বাস ত্যাগ। শ্বাস ত্যাগ কিভাবে করবে, মুখগহ্বর এবং গলবিল এখানে কি করছিল, প্রসারণ ঘটছিল না, এখানে করবে সংকোচন। এখানে যখন সংকোচন ঘটবে, সংকোচন কোনো একটা জায়গায় যদি আমার প্রেসার চাপ বেড়ে যায়, একটা জায়গায় আমার এটা এতটুকু ছিল, এখানে যে পরিমাণ চাপ, যখন আমি রুমটাকে আরো ছোট করে দিব, তখন চাপ কি হয়ে যাবে, বেড়ে যাবে। তো এক সময় এখানে সংকোচনের ঘরে চাপ বৃদ্ধি পায়, ভিতরে ভিতরে কি হবে, চাপ বেড়ে যাবে। এখন চাপ বেড়ে গেলে, চাপ বেড়ে যায় ভিতরে, যদি চাপ বেড়ে যায় কোনো জিনিস কি ধরে রাখা সম্ভব, সম্ভব না। তখন কি হয়ে যাবে, চাপের কারণে কফাটিকা খুলে যাবে। কফাটিকা খুলে যায়। কফাটিকা খুলে গেলে কি হবে, এই যে পানি আছে, পানি বের হয়ে যাবে। ঠিক আছে, পানি বের হয়। এটাই হলো তার শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ প্রক্রিয়া। আশা করি শ্বসন কৌশলে আর তোমাদের কারো কোনো সমস্যা থাকবে না, এটা তোমরা পারবা। ওকে, তাহলে এটা কি, তাহলে আমার যে তোমাদের সিকিউর জন্য 100% টপিক গুলো বলছি, এগুলা সবগুলো পড়ানো শেষ। আমি তোমাদের এখান থেকে বইতে যেহেতু আছে, আর একটা টপিক দেখাই দিব, এটাই আমার লাস্ট টপিক। আমি এই চ্যাপ্টারটা ঠিক একাডেমিকে যেভাবে পড়াই, তোমাদের এখন রিভিশন বেসেও কাইন্ড অফ সেম ভাবে পড়াইছি। আশা করি এটাতে তোমাদের কারো কোনো সমস্যা থাকবে না। আমি এটা যথেষ্ট ডিটেলসে তোমাদেরকে পড়াইছি। এখন আমরা লাস্ট যে একটা টপিক দিয়ে আজকে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ করে দিব আমি, সেটা হলো রুই মাছের জীবনচক্র। রুই মাছের জীবনচক্র। তো রুই মাছের জীবনচক্রের মধ্যে যে জিনিসটা থাকে, আমরা জানি কি হয়, জাইগোট শুক্রাণু আর ডিম্বাণু মিলে কি তৈরি করে, জাইগোট। জাইগোট থেকে হবে মরুলা, মরুলা থেকে হবে ব্লাস্টুলা। এই জিনিসগুলো আমরা জানি, জাম্বু দিয়ে মনে রাখছিলাম। ব্লাস্টুলা যখন হয়, ব্লাস্টুলার পরের যে দশাটা, সেটাকে বলা হয় গ্যাস্টুলা, এটাও তোমরা জানো, এটা হাইড্রাতেও আমি দেখাইছি। তাহলে জাইগোট, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা। গ্যাস্টুলা থেকে এটার যে দশা, সেটার নাম হলো রেণুপোনা। রেণুপোনা দশা। রেণুপোনার পরে যে দশা, সেটার নাম হলো দানিপোনা। দানিপোনা, দানিপোনা। তাহলে রেণুপোনার পরে যে দশাটা দেখবো, সেটা হলো দানিপোনা। তাহলে এটা হলো দানিপোনা। দানিপোনার পরে যে দশা, সেটার নাম হলো আঙ্গুলি। আঙ্গুলি। আঙ্গুলিপোনার পরে যে দশা, সেটার নাম হলো ব্রুড মাস। কি মাস, ব্রুড মাস। তো এটা তো তোমরা পারো, জাইগোট, মরুলা, বাস্তুলা, গ্যাস, এটা সব জায়গায় পারো। পরেরটা কিভাবে মনে রাখবা, পরেরটা মনে রাখবে একটা ছন্দ দিয়ে, এটা হলো রেণু দান আনতে বাইরে গেলে, বাইরেতে হলো ব্রুড মাস। এখান থেকে তুমি যে জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, এই যে দানিপোনা, দানিপোনা কতদিন, দানিপোনাটা হলো রুই মাছের লার্ভা থেকে, লার্ভা টু 72 ঘন্টা, এটা হলো দানিপোনা। সরি সরি, দানিপোনা না, এটা তো হবে আঙ্গুলি। ভুল জায়গায় লিখে দিই, এই জায়গা হবে না, এটা হবে আঙ্গুলি। এটা কি, রেণুপোনা হলো কি, লার্ভা থেকে 72 ঘন্টা, লার্ভা টু 72। রেণুপোনা শেষ, দানিপোনা, দানিপোনা তাহলে কত, 72 ঘন্টা থেকে, এটা হলো 8 দিন, 8 দিন। পরেরটা হলো আঙ্গুলিপোনা, হলো 9 থেকে 30 দিন। পরীক্ষায় এগুলো আসবে, কোনটা কতদিন, ব্রুড মাস 30 দিনের পর থেকে, বাকি যে সময়টা সেটা হলো ব্রুড মাস। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের টোটাল যে রুই মাছ ছিল, টোটাল রুই মাছটা আমি তোমাদেরকে শেষ করে দিলাম। মোটামুটি যা যা আছে
করাই দিছি। আজকে যারা ক্লাস করে নাই ওদের আমি রেকর্ডেড ক্লাস দিব না, ঠিক আছে? কারণ ওদের অভ্যাস খারাপ হয়ে গেছে, ক্লাস করতে চায় না, কোনো রেকর্ডেড ক্লাস দেওয়া হবে না। আমি টোটাল গান করি আজকে এক ক্লাসে তোমাদেরকে শেষ করে দিচ্ছি। ঈদের আগে দেখি আমি আর এই ক্লাস নিয়ে চাকরিতে পড়ে আসবে। তাহলে আসো আমার এখান থেকে কি কি দেখছি। আমরা ফার্স্টে গান স্কোরিং এর বাহ্যিক গঠন দেখছিলাম গান স্কোরিং কে মাথা দেওয়া কন্ট্রোলে যে ভাগ করা যায় ওইখান থেকে ডিটেলসে পড়ছি। আইসটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। পরে আমরা গান স্কোরিং এর রক্ত সংবন্ধন দেখি, এখানে আমার টোটাল তিনটা জিনিস করা লাগছে। আমরা রক্তের যে হৃৎপিণ্ডের গঠন আছে ওইটা দেখছি। তারপর রক্ত সংবহনের চক্রটা দেখছি, যেটা বক্স করে দেখাইছি তোমাদের পুচাটা গাড়ি। এরপর আমরা দেখছি যে ওইখান থেকে দমনিতন্ত্র, তাহলে আমাদের এটা। এরপর আমরা শ্বসন কৌশল বই থেকে দেখছি, ফুলকা আমি তোমাদের এখান থেকে হৃৎপিণ্ডের সাথে পড়াই দিচ্ছি, দমনীতন্ত্রের সাথে, আর হলো ফটকা আমি লাস্টে পড়াইলাম, এবং শেষে তোমাদের আমি এটার যে আহ জীবন চক্র আছে জীবন চক্রটাও পড়াই দিচ্ছি। সো আলটিমেটলি এগুলাই আছে তোমাদের যে রুইনাস আছে, রুইনাস টপিক, ঠিক আছে? তাহলে রুইনাস টপিকটা আমার এখান পর্যন্তই। তোমাদের রুইনাস টপিকটা আমি রুইনাস টপিকটা এখানে শেষ করতেছি। তোমরা এখানে বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, যতটুকু আমি পড়াইছি এটা বুঝতে পারছো কিনা। একটু রেসপন্স করো, যা পড়াইছি তোমাদেরকে আজকে এটা বুঝতে পারছো কিনা একটু বলো। জি ভাইয়া, বুঝতে হ্যালো, পারছি। আচ্ছা, বাকিরা সাদ, ফাহিম, জি ভাইয়া। জি অহনা, এশা। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দেখো তোমাদের এখানে রুইনাস টপিকটা শেষ। রুইনাস থেকে আশা করা যায় একটা সৃজনশীল হয়তো তোমরা পেলেও পেতে পারো। হাইড্রা থেকে রুইনাসটা বেশি ইম্পর্টেন্ট, এটা জেনে রাখো। হাইড্রা থেকে রুইনাস বেশি ইম্পর্টেন্ট, আর কাশকরিং থেকে একটা সৃজনশীল পাবা ইনশাল্লাহ, আশা করা যায়। কাশকরিং একটা পাবা, রুইনাস থেকে একটা। তোমাদের এখান থেকে এই সপ্তাহে দুইটা সৃজনশীল আসবে পরীক্ষায়, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস। তো এই চ্যাপ্টারটা আজকে রুইনাসের মাধ্যমেই শেষ। আমি ঈদের পরে যখন তোমাদের অফলাইন ক্লাস নেবো তখন এই চ্যাপ্টারটার পুরোটার উপরে আমি তোমাদের একটা পরীক্ষা নেবো ইনশাল্লাহ। তো রুই মাস এখানে শেষ হয়ে গেল। রুই মাসের পরে আমরা দেখি কোন চ্যাপ্টার পড়া যায়, আমি তোমাদেরকে জানাই দিব। আর এখান থেকে আর হলো যেটা, আজকে হলো তোমাদের 28 রোজা। তোমরা ঈদের আগে কি আর ক্লাস করবা নাকি ঈদের পরে তিনটা ক্লাস করবা, আমাকে একটু জানাও। ভাইয়া ঈদের পরে করাইন। ঈদের পরে বাকিরা কি বলো? আহিন, সাদ, ঈদের পরেই করাইন। ঈদের পরে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঈদের পরে করাবো, তবে তোমরা চিন্তা করে দেখিও, কারণ এখনো ঈদ আসতেই 3 দিন আছে। ঈদের তো প্রথম 2 দিন তোমাদের আমি এমনি পড়াইতে পারবো না, তোমরা পড়াইতে গেলে তখন পরে বদনাম হবে আমার, যে স্যার এই ঈদ রোজা কিছু মানে না। তো চিন্তা ভাবনা করে দেখো, আরেকটা যদি ক্লাস নেওয়া যায় ঈদের আগে, তাহলে কিন্তু তোমাদের আমি আরেকটা টপিক, আরেকটা চ্যাপ্টার হয়তো শেষ করে দিতে পারবো। আচ্ছা, আমি দেখি তোমাদের উপর ছেড়ে না দিয়ে, আমি নিচে দেখি আমি যদি টাইম অ্যাডজাস্ট করতে পারি সবকিছু মিলিয়ে, তাহলে আমি তোমাদের হয়তো আরেকটা ক্লাস দিব ইনশাল্লাহ, ঠিক আছে? তো তাহলে রুই মাছ আজকে এখানেই শেষ করলাম। রুই মাছ থেকে তোমরা যেগুলো আমি পড়াইছি এগুলো বারবার দেখিও, স্পেশালি যে টপিক গুলো ইম্পর্টেন্ট বলতে এগুলো দেখো। রুই মাছ থেকে আমি আর আলাদা করে সিপিইউ ধরে ধরে দেখাই দিলাম না, কারণ যে টপিক গুলো আমি এখন এখানে তোমাদের সাজেশন আকারে লিখে দিছি এগুলো আমি সৃজনশীল অ্যানালাইসিস করেই বের করছি। এজন্য আর আমি ধরে ধরে সৃজনশীল দেখালাম না। তোমাদের দায়িত্ব হলো তোমরা সৃজনশীলটা বই থেকে দেখবা, কারণ আমি ক্লাস শেষ করতে করতে তোমাদের আলাদা করে সৃজনশীল দেখানোর মতো সময় আমার হাতে আর হয়নি, ঠিক আছে? তো তোমরা বাসায় বসে, যে সবার তো আশা করি টেস্ট পেপার আছে, টেস্ট পেপার থেকে দুই মাসের সৃজনশীল গুলো আজকে সলভ করে ফেলবা। বই এখন রিডিং না করলেও হবে, বাট আমি যেগুলো নোট করেছি আমার নোট গুলো করিও, আর হলো দুই মাসের সৃজনশীল সলভ করো, বুঝছো? সৃজনশীল এমসিকিউ সলভ করো, ইনশাল্লাহ রুই মাস তোমাদের একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে তাহলে এতটুকু পর্যন্তই। তোমাদের যদি আমি ঈদের আগে ক্লাস নিই তাহলে তো ইনশাল্লাহ আরেকবার দেখা হবে। আর যদি ক্লাস না নিই তাহলে সবাইকে ঈদের শুভেচ্ছা রইলো। ঈদ মুবারক। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ হাফেজ তাহলে আজকে।